আমার কাছে পাহাড় যদি হয় এক উগ্র প্রেম, তাহলে সমুদ্র আমার কাছে এক চাপা অভিমানের মতো। যখন প্রচণ্ড মন খারাপ থাকে, তখন ওই মন খারাপ করা বিকেল মানেই যে মেঘ জমে ওঠে, তার সাথে প্রকৃতিকে আলাদা করে উপভোগ করবার জন্যে আমি বরাবরই ছুটে গেছি সমুদ্রের কাছে। কি আমি যা ভাবছি আপনিও নিশ্চয়ই তাই ভাবছেন? একদম ঠিক। বহুদিন ঘরবন্দি হয়ে বসে থাকার অভিমান ভাঙানোর জন্যে আমি এবারেও বেছে নিয়েছিলাম সমুদ্রকেই। আর তাই ব্যাগপত্র গুটিয়ে হঠাৎই রওনা দিয়ে দিয়েছিলাম হাতের কাছেই আমাদের চিরপরিচিত মন্দারমণির পথে। তবে আমাদের এবারের গন্তব্য কিন্তু মন্দারমণি ছিল না, ছিল তার ঠিক পূর্ব দিকেই গড়ে ওঠা একটা অত্যন্ত সুন্দর ভার্জিন বিচ, লাল কাঁকড়া বিচ, থুড়ি পুরুষোত্তমপুর বিচ। তবে না, এইভাবে বললে ঠিক গুছিয়ে বলা হয় না, বরং সেন ডায়েরিজের একটা নতুন ব্লগের একদম প্রথম পাতা থেকে শুরু করা যাক। আর আপনারাও মন দিয়ে গল্পটা শুনতে থাকুন, মানে দেখতে থাকুন আমাদের ব্লগ। ঘড়িতে তখন বাজে প্রায় ভোর 5টা। চন্দা মামা তো ঘুমিয়ে গেছে ততক্ষণে, কিন্তু সূর্যি মামা তখনও হালকা আলসে শীতঘুম দিয়ে উঠবো কি উঠবো না ভাবছে। তবে আমি কিন্তু আর আলসেমি না করেই এবার চটপট বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এতদিন পরে সমুদ্র ডাকছে বলে কথা, আর কি দেরি করা যায়? এখানে আমি বলতে কিন্তু আমি একাই, মানে এটা আমার প্রথম সোলো ট্রিপ, আর তার উপর প্রথম ট্রেনে চড়ে সমুদ্র যাত্রা। তাই একরাশ উত্তেজনা নিয়ে র্যাপিডো ধরে দেখতে দেখতে ঘুমন্ত মহানগরীকে প্রায় না জাগিয়েই যখন আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে, তখন সবে ভোর ভোর হচ্ছে। তো এখন আপাতত হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। জানি না এখানে কথা শোনা যাবে কিনা, কিন্তু এখন বাজে হচ্ছে পাক্কা 6:45। ট্রেন কিন্তু এখনো এসে পৌঁছায়নি। যাব তাম্রলিপ্ত এক্সপ্রেসে, কিন্তু এখনো ওখানে বোর্ডে কিন্তু এখনো দেয়নি, সুতরাং বুঝতে পারছি না যে কখন এসে পৌঁছবে। সো ব্যাপারটা এটাই দাঁড়ালো যে আমি অনেক আগে এসে কিন্তু পৌঁছে গেছি, কিন্তু আমাকে এখন বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে বলে মনে হচ্ছে। দেখা যাক। 15 নয় 20 নয়, পাক্কা 75 মিনিট পরে ট্রেন বাবাজি দর্শন দিলেন, মানে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6:45-এ হাওড়া স্টেশন থেকে রওনা হয়ে 9:15-তে আমাকে কাঁথি স্টেশনে নামানোর কথা ছিল। দেরি করে দিল। ট্রেনে করে মন্দারমণি, এটা কিন্তু আমার প্রথমবার অভিজ্ঞতা, তাও আবার একা। তো একটু এক্সাইটিং লাগছে। আশা করছি বাকি যাত্রাটা ভালোই হবে, যদিও শুরুতে বাধা পড়লো। এনিওয়েজ, চাপ নেই, দেখা যাক। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, তাম্রলিপ্ত এক্সপ্রেসের যদি আপনি নর্মাল টিকিট কাটেন, মানে চেয়ার কার না হয়, তাহলে আপনার কিন্তু ভাড়া পড়বে 105 টাকা। আর যদি আপনি চেয়ার কার কাটেন, তাহলে আপনার ভাড়া পড়বে 380 টাকা। আমি একা যাচ্ছি, সুতরাং কোনো চাপ নেই, কোনো কিছু নেই। আমি সোজা নর্মাল 105 টাকার টিকিট কেটে উঠে পড়েছি। তবে আমি কিন্তু এই ভাড়াটা তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভাড়ার কথা বলছি। এর থেকেও কম ভাড়াতে আপনারা কিন্তু চাইলে পৌঁছে যেতে পারেন কাঁথি বা দীঘাতে, মাত্র 45 টাকাতে। কিভাবে যাবেন সেটা আমি ট্রেনে উঠে বলছি। ট্রেনটা ছাড়ুক, চলুন ওঠা যাক। ট্রেন ছেড়ে দিল, আর আমিও কখনো দরজার সামনে, আবার কখনো সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চললাম। কখনো পাশ দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে, কখনো বা একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে, কিংবা কখনো শহুরে ইট কংক্রিটের এই ভিড় পেরিয়ে হঠাৎ করেই মানচিত্র বদলে গিয়ে গ্রাম বাংলার সবুজ আর সকালের রোদমাখা আকাশ দেখা যাচ্ছে। ট্রেন সফরের এ একটা অদ্ভুত মজা। আর গ্রাম বাংলা তো আমার বরাবরই প্রিয়, তাই সফরটা বেশ ভালো কাটছিল। হাওয়ায় শব্দ শোনা যাবে কিনা জানি না, তবে ট্রেন এখন কিন্তু মেছেদা ছেড়ে এখন তমলুকের পথে। 1 ঘন্টা লেটে যাচ্ছে ট্রেন, কিন্তু জার্নিটা কিন্তু মস্তি জার্নি হচ্ছে। চারদিকে এই যে দেখুন কি সুন্দর দৃশ্য, এত সুন্দর গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে সমুদ্র যাচ্ছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা ট্রেনে, তাই দারুণ লাগছে। তবে লোকাল ট্রেনে এলে সকাল সকাল 6:35-এর মেদিনীপুর লোকাল ধরতে হবে আপনাদের। প্রায় 18টা স্টেশন পেরিয়ে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে কোলাঘাট টপকে মেছেদাতে এসে যখন আপনি নামবেন, তখন ঘড়ির হিসাবে
8টা বাজা উচিত, যদি না ট্রেন আপনার সাথে বেইমানি করে। এখান থেকেই আপনাকে ঝটপট ধরতে হবে 8টার দীঘা লোকাল। যদি মিস করে যান তাহলে ওই মেদিনীপুর লোকালেই আপনাদের নামতে হবে পাঁশকুড়া স্টেশন, কারণ সেখানে দীঘা লোকাল প্রায় 7-8 মিনিট দাঁড়ায়। এবার এই দীঘা লোকালে চড়েই আপনি এসে নামুন আশাপূর্ণা দেবী স্টেশনে। পুরো জার্নিতে আপনার এই খরচা হবে মাত্র 45 টাকা। যাই হোক, তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু আমাদের নামালো কাঁথি স্টেশনে, আর তার সাথে সাথে শেষ হয়ে গেল আমার এবারে ট্রেন যাত্রা। আমরা এখন ফাইনালি, এখন বাজে 11টা, একটা বলতে যাচ্ছিলাম কেন, 11টা বাজে। তো আমরা ফাইনালি পৌঁছালাম। আমরা নয়, আমি, মানে একসাথে গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে বারবার মুখ থেকে আমরা বেরিয়ে যায়। আমি এখন পৌঁছালাম কাঁথিতে। সামনে এই হচ্ছে স্ট্যান্ড পুরো, এখান থেকে গাড়ি ধরবো। সময় লাগলো প্রায়, মানে ঘড়িতে যা দেখতে পাচ্ছি, বেসিক্যালি আমাদের এখানে আসার কথা ছিল 9:15, এখন ঢুকলাম 11টা, মানে প্রায় 1.5 ঘন্টার উপরে আমার নষ্ট হয়েছে। তো এখান থেকে বেসিক্যালি আমাকে শেয়ারই ধরতে হবে, শেয়ার ক্যাবেই যেতে হবে, কারণ আমি একা। কত ভাড়া পড়বে, কি ভাড়া পড়বে এবার দেখি, চলুন। একা যাব? কোথায় যাবেন? কোন হোটেল যাবেন? শেয়ারে যাবে? শেয়ার তো এখান থেকে হয় না। আচ্ছা, তাহলে বাস স্ট্যান্ড যেতে হবে, ওইখান থেকে বাস ধরে চাউলখোলা। বাস ধরে চাউলখোলা। আচ্ছা, এখান থেকে বাস ধরে, মানে বাস পেতে গেলে কিভাবে যেতে হবে? বাস স্ট্যান্ড যেতে হবে। আচ্ছা, বাস যাবো কিভাবে? অটো টোটো যেটাও ধরতে হবে আপনাকে। আচ্ছা, তোমাদের এখান থেকেই যাবে কি? যাবে, কিন্তু এখন যাবে না, লোকাল ট্রেন ঢুকলে যাবে। ট্রেন, আচ্ছা, মানে আরো 0.5 ঘন্টা। মানে না হলে একাকে নিয়ে গেলে বেশি চার্জ লাগবে। কত পড়বে? একাকে নিয়ে গেলে 150 টাকা দিন একটা বাস স্ট্যান্ড একজনের। আর যদি তোমার চালখোলা অবধি হয় তাহলে কত? মানে চালখোলা বা মন্দারমণি অবধি? মন্দারমণি কোথায় যাবেন? মন্দারমণিতে যাবো পুরুষোত্তমপুর বিচ। 400 টাকা। 400 টাকা, মানে সিঙ্গেল হলে? রিজার্ভ, মানে পুরো রিজার্ভে? রিজার্ভ গাড়ি রিজার্ভ। ওকে। কাঁথি স্টেশনে নেমে কিন্তু এখান থেকে আপনি যেটা আপনাকে দেখালাম একটু আগে, যে সমস্ত গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। মন্দারমণি যাওয়ার কিংবা পুরুষোত্তমপুর বিচ যাওয়ার সমস্ত অটো বলুন, টোটো বলুন, কিংবা ধরুন আপনি যদি কোনো শেয়ার গাড়ি চান, সেগুলো পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু শেয়ার গাড়ি পাওয়াটা কিন্তু বিশাল চাপ। এখানে আপনাকে গাড়ি কিন্তু রিজার্ভ করেই যেতে হবে। আর রিজার্ভ করে যেতে গেলে ভাড়ার যা ডিটেলস, সেটা তো আমি আপনাকে ডেসক্রিপশানে এখানে আমি দিয়েই দিচ্ছি, প্লাস একটু আগে আপনারাও শুনলেন। তো সেইভাবে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবেন। আমি এখানে একা এসেছি, এবং সবথেকে বড় কথা, আমি পার্ট বাই পার্ট যেতে পারতাম। মানে বাস স্ট্যান্ড হয়ে এখান থেকে হেঁটে 15-20 মিনিট, তারপরে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চালখোলা থেকে আবার ওখান থেকে শেয়ার অটো ধরে বা টোটো ধরে আমি কিন্তু যেতে পারতাম। কিন্তু একটাই কারণে আমি যাইনি, তার কারণ যেটা হচ্ছে আমার সময় কিন্তু ট্রেনে নষ্ট হয়েছে প্রায় 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা কিন্তু ট্রেনে নষ্ট হয়েছে। সেই কারণটার জন্য আমি দেখলাম যে না, আমার রাস্তায় দেরি করে লাভ নেই, সেই জন্য আমি একদম অটো আমি রিজার্ভ করে নিলাম। রিজার্ভ করে নিয়ে ডাইরেক্ট মেরিন ড্রাইভ দিয়ে ঢুকবো, আমি চালখোলা দিয়ে কিন্তু ঢুকবো না। অটোয় চড়ে এবার সময় বাঁচানোর জন্য মেরিন ড্রাইভের রাস্তা ধরে চললাম সমুদ্রের পথে। এক মনোরম দৃশ্য, এক পাশে ধান ক্ষেত আর অন্য পাশে সরু খাল, আর চারপাশে গাছপালা ঘেরা এই সবুজ সরল রেখার মতো রাস্তাটা মিলিয়ে গেছে দূরে, যেন সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই চারপাশের সবুজ দেখতে দেখতে আমার দুটো চোখে যেন একটা অদ্ভুত আরাম লাগছিল। কিন্তু এই পথ ধরেই 30 মিনিটের মধ্যে অটো বাবাজি লাফাতে লাফাতে উঠে পড়লো মেরিন ড্রাইভের রাস্তায়, আর তার কিছুক্ষণের মধ্যেই আমাকে নামিয়ে দিল আমার গন্তব্যের সামনে। আগে কিন্তু বাঙালিরা সমুদ্র বলতে কিন্তু বুঝতেন দীঘা। আস্তে আস্তে সেই দীঘা কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে চারপাশে যে ছোট ছোট বিচগুলো তৈরি হলো, তার মধ্যে তৈরি হলো তাজপুর, মন্দারমণি আর তাজপুরের এই যে হুজুগ আর হিড়িক, এই তালে কিন্তু প্রচুর বাঙালি পর্যটক তারা কিন্তু উইকেন্ডে ভিড় করেন মন্দারমণিতে বা তাজপুরে। এবং যে কারণে কি হয়েছে, মন্দারমণি আর তাজপুর কিন্তু এখন পর্যটকের ঠিক করছে। আজকে শনিবার, আজকে যদি এখন মন্দারমণিতে আপনি যান, বিচে আপনি দাঁড়াতে পারবেন না। কিন্তু সেই ভিড়কে কাটিয়ে আপনি যদি শান্তভাবে, খুব শান্ত, খুব চুপচাপ একটা ভার্জিন বিচের
একটা সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে সত্যি এই পুরুষোত্তমপুর বিচে আসতে হবে, মানে যেটাকে লাল কাঁকড়া বিচ বলে। এই দাঁড়ান দাঁড়ান, বিচে এসে শুধু মুখেই বিচ বিচ করে গল্প করে গেলে হবে, বরং চলুন বিচের দিকেই যাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এবার আপনাদের বরং এখানকার আদি বাসিন্দাদের সঙ্গে আলাপ করাই, যার নামে এখানকার নাম লাল কাঁকড়া বিচ। একটু দাঁড়ান, এক্ষুনি আসবে আলাপ করতে। এই যে এসে গেছে। লাখ লাখ লাল কাঁকড়ায় ভরা এই ভার্জিন বিচে এসে আপনার তিনটে কাজ থাকতে পারে। এক, সারাদিন এই লাল কাঁকড়াদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া, কিংবা একা চুপচাপ পাড়ে বসে বিচের এই নির্জনতাকে উপভোগ করা, কিংবা চাইলে যে কোনো সময় এই সমুদ্রের পাড় ধরে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে বেশ খানিকটা হেঁটে আসা। আমি অবশ্য এখানে এলে এই তিনটে জিনিসের কোনোটাই বাদ যায় না। We're gonna be two hearts running wild. দাঁড়ান, এবারে রুমে গিয়ে বরং ব্যাগপত্র রেখে সমুদ্র স্নানের জন্য রেডি হই, আর তার সঙ্গে আপনাদেরও এমারেল্ড বিচ ক্যাম্পের সেটআপটা একটু চট করে দেখিয়ে দিই। চলুন। তো এই যে দুটো বিল্ডিং, এই দুটো বিল্ডিংয়ে কিন্তু টোটাল 8টা ঘর আছে, সামনে 6টা কটেজ, আর এদিকে 10টা রাজস্থানি টেন্ট। এবার রাজস্থানি টেন্টগুলোতে আমি এর আগেও থেকে গেছি, এবারে কিন্তু আমি থাকছি কটেজে। ভাড়া কত, কি ডিটেলস সেটা আপনাদেরকে অবশ্যই বলে দেবো, কিন্তু তার আগে আপনাদেরকে বরং কটেজের সেটআপটা আর এই টেন্টের সেটআপটা দেখাই। চলুন। রুমের সেটআপ বলতে প্রথমেই বলে দিই, এসি, টিভি, আর তার সাথে এদিকে আয়না আর ওদিকে একটা আলমারি রয়েছে। এখানে আরাম করে দুজন বসতে পারে, বসে টেবিলে বসে আরাম করে খাওয়া দাওয়া করতে পারে। ছোট্ট একটা টেবিলও রয়েছে, ওখানে একটা ছোট্ট ডেস্ক রয়েছে। আর সুইচ বোর্ড বলতে এখানে একটা প্লাগ পয়েন্ট, দুটো সুইচ বোর্ড, লাইট অজস্র এবং লাইট অসম্ভব সুন্দর লাগছে। উপরে ফ্যান, ওইদিকে কর্নারে একটা সুইচ বোর্ড আছে, এদিকে একটা সুইচ বোর্ড, মানে টোটাল এখানে 4টে সুইচ বোর্ড। এই হচ্ছে বাথরুমের সেটআপ। এখানে উপরে গিজার, শাওয়ার, এখানে হ্যাঙ্গার, এখানে আয়না, এখানে কোমোড, টপ টু বটম সাজানো গোছানো। এদিকের যে জানলাটা, এই জানলাটা কিন্তু বাইরের খুব সুন্দরভাবে দৃশ্যগুলো দেখা যায়। এদিকে তাকালে সি বিচ দেখা যাবে, তবে অতটাও দেখা যাবে না, এটার জন্য আপনাদেরকে বাইরে বেরোতে হবে। তো এক কথায় বলতে গেলে কিন্তু এই রুমটা খুব সুন্দর। আর এইরকম সেম সেটআপ পাশের যে কটেজগুলো সব কটাতেই, আর ওপাশে যে বিল্ডিংগুলো সেটাতেও। টেন্টের সেটআপ দেখাচ্ছি আপনাকে একটু পরে। যারা মন্দারমণি বা পুরুষোত্তমপুর বিচে আসবেন বলে ভাবছেন ছুটি কাটানোর জন্য, একদিন বা দুদিনের জন্য, তারা কিন্তু অবশ্যই একবার এমারেল্ড বে ইন বিচ ক্যাম্পে ঘুরে যাবেন। অসম্ভব সুন্দর সেটআপ আপনাদেরকে দেখালাম, মানে আর কি চাই, মানে এত সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা, পরিপাটি, নিখুঁতভাবে পরিপাটি করে সাজানো গোছানো একটা জায়গা। আর তার সাথে সাথে একদম সামনে কটেজ শেষ হলেই এখানে এরকম ভাবে বাইরে বসে রেস্ট নেওয়ার এত সুন্দর জায়গা। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিন, কিংবা ওখানে বসে খানিকক্ষণ সন্ধ্যেবেলা খানিকক্ষণ সময় কাটান। এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনা, ওখানেও একটা দোলনা, এখানে একটা স্লিপ করা রয়েছে বাচ্চাদের জন্য, এখানেও বসতে পারেন, এখানেও বসতে পারেন। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে কারণে এই বিচ ক্যাম্পে আসা, সেটা হচ্ছে যে এই যে পেভমেন্ট সোজা গিয়ে কিন্তু শেষ হচ্ছে এই সমুদ্রে। এই হচ্ছে সমুদ্র। আর দেখুন
আমি কেন বললাম যে ভার্জিন বিচ, হাতে গোনা কয়েকটা মানুষ, আজকে শনিবারের বাজারেও মাত্র হাতে গোনা কয়েকটা মানুষ, এত খালি এত শান্ত, এটা আপনি কিন্তু এখন আর মন্দারমণিতে পাবেন না, পাবেন লাল কাঁকড়া বিচে। যাই হোক, কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না যেন। আর তার সাথে অবশ্যই একবার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতেও ভুলবেন না কিন্তু। চলুন, বেলা অনেক হয়ে গেছে, খিদেও পাচ্ছে, তাই ঝটপট সমুদ্র স্নানটা করে ফেলা যাক। চলুন। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. দুপুরবেলা লাঞ্চে বসেও ঠিক একই অভিজ্ঞতা হলো। খুব সিম্পল অথচ খুব টেস্টি খাওয়া দাওয়া। খাওয়ার চোটে ঠিক করে ভিডিওই করা হলো না। যেটা একটু আগে বলছিলাম যে এমারেল্ড বিচ ক্যাম্পে এসে আর কিছু বদল হোক বা না হোক, খাবারের কোয়ালিটি কিন্তু বদলায় না। অল টাইম আমার ফেভারিট। মানে আমি এত খাওয়ায় কনসেন্ট্রেট করেছিলাম যে আমি খাওয়ার অর্ধেক ভিডিও করতে ভুলে গেছি। বাট সেটা ম্যাটার করে না, মানে ভিডিও কি করলাম না সেটা ম্যাটার করে না। খেয়ে তৃপ্তি হয়েছে এটাই ম্যাটার করে। এবার একটা ছোট্ট করে হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটসের একটা ঘুম লাগাবো। এখন বাজে 3:15, 4টে নাগাদ উঠে তারপরে বিচের দিকে যাব। ঘরের মধ্যে থেকে সূর্যাস্তটা এত সুন্দরভাবে দেখা যায়, মুখের উপরে একটা মিঠে আলো পড়েছে, বিচ্ছিরি রকমের একটা আরাম লাগছে। একটা অক্সিমোরন স্টেটমেন্ট হয়ে গেল যে বিচ্ছিরি রকমের আরাম, বাট সত্যি খুব সুন্দর লাগছে। এই যে পিছনে ঝাউবনের পেছন দিকে সূর্যটা দেখা যাচ্ছে এই জানলার এখান থেকে, আর বাইরে এরকম পুরো ঘন সবুজ গালিচার মতো ঘাস, আর পিছনে এদিকে টেন্টগুলো, বেশ সুন্দর লাগছে। মাঝখানে অবশ্য আমার জামার প্যান্টটাকে আমি ভিজিয়েছি, ওটা দেখতে খুব বাজে লাগছে, বাট ঠিক আছে, সেটাকে বাদ দিয়ে দেখা যেতে পারে। বাট জিনিসটা খুব সুন্দর। সত্যি ভার্জিন বিচের মজাটাই কিন্তু খুব আলাদা। মানে গোটা বিচ, আজকে দেখুন, আজকে শনিবার, উইকেন্ডে বিশাল ভিড় হওয়ার কথা, সেখানে দেখুন গোটা বিচে এখানে 5 জন, এদিকে পুরো বিচ খালি, এখানে আমি একা দাঁড়িয়ে। মানে বেসিক্যালি পুরো বিচটা না, মানে ভার্জিন বলার নামকরণের সার্থকতা আছে। আর এদিক থেকে যদি আপনি এই ইস্ট সাইডে আরও দূরে ওদিকে চলে যান, ওই যে মেরিন ড্রাইভ দিয়ে এলাম, ওই মেরিন ড্রাইভটা কিন্তু এদিকে পড়বে ইস্ট সাইডে। আর ওখান থেকে আরও খানিকটা দূরে গেলে কাঁথির বগুড়ান জলপাই। আর এদিকে তো যেটা বললাম যে 1.5 কিলোমিটার দূরে মন্দারমণির পরে ওই যে দূরে আলোগুলো দেখতে পাচ্ছেন, আমি জানি না গোপ্রোতে দেখা যাবে কিনা, ওই যে দূরে আলোগুলো দেখা যাচ্ছে, ওই আলোগুলোই কিন্তু বেসিক্যালি মন্দারমণির আলো। সমুদ্রে এসে আজ অবধি আমি বিকেলবেলা হাঁটতে বেরোইনি পাড় ধরে, এটা কিন্তু হয়নি কখনো। এবার সেটা পরিবারের সঙ্গে আসি কিংবা একা আসি, বিকেলবেলা বিচ ধরে এরকম হাঁটার মজাটা কিন্তু অদ্ভুত রকমের অন্যরকম। বিশেষ করে পশ্চিম আকাশে সবে সবে যখন সূর্যটা অস্ত গেছে আর এরকম একটা হালকা লালচে আভা,
ওই দিকটাতে, মানে ওই আমার সামনে মন্দারমণি, মানে এখান থেকে আরও 1.5 কিলোমিটার গেলে কিন্তু মন্দারমণি। আর আমার বাঁদিকে এই হচ্ছে সমুদ্র। জল কিন্তু এখনো বাড়েনি, জল যত দূরে ছিল তত দূরেই আছে, একটু পরে বাড়বে। তাই এরকম একটা ফাঁকা বিচ, মানে এরকম একটা ভার্জিন বিচ, এই বিচে এরকমভাবে হেঁটে বেড়ানোর মজাটাই জাস্ট আলাদা। আমি মজা বলছি এই কারণে, কারণ প্রথমত বিচটা প্রচণ্ড রকমের পরিষ্কার, এবং এই পরিষ্কার হওয়ার জন্য যে সুবিধাটা হয়েছে যে বিচ ধরে আরামসে হাঁটা যায়, যেটা অন্যান্য অনেক বিচে পাওয়া যায় না। আর আরও একটা জিনিস যেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এই যে বিচটা, এটা ভার্জিন বিচ বলেই এটা হয়তো এতটা পরিষ্কার, অথবা এখানে যারা আসেন তারা হয়তো মানে বিচে এখনও অবধি সেরকমভাবে কোনো নোংরা ফেলে রাখেন না। যেরকম মন্দারমণিতে গিয়ে আমি প্রচুর জায়গায় দেখেছি বিচের উপরে মানে মদের বোতল, বিয়ারের বোতল, প্রচুর ভাঙা বোতল পড়ে রয়েছে, যে কোনো সময় পা কাটার সম্ভাবনা থাকে। সেই হিসাবে বলতে পারি যে এই যে বিচটা, এই বিচটা যতটা পরিষ্কার, এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখার দায়িত্ব কিন্তু এখানকার মানুষদের সাথে সাথে আমরা যারা ঘুরতে আসছি তাদেরও। তো সুতরাং আপনারা যারা আসছেন চেষ্টা করবেন এই বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আরও একটা জিনিস, এই বিচের আদি বাসিন্দা কিন্তু লাল কাঁকড়া, যে কারণে এই বিচের নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। তো এই বিচটা যাদের জন্যে বিখ্যাত, মানে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত, সেই লাল কাঁকড়া আমি অনেকেই দেখেছি এখানে আসেন, লাল কাঁকড়া ধরে 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 ছোঁড়াছুড়ি করতে থাকেন। খুব মানে কিছু বলার নেই, এটা মানে এইরকম, মানে এটার কোনো মানে হয় না। বেসিক্যালি লাল কাঁকড়ার মতো এখানকার আদি বাসিন্দা, ওদেরকে ওদের মতো থাকতে দিন। আপনি ছবি তুলতে চান ছবি তুলুন, আপনি ওদের পিছনে ছোটাছুটি করছেন সেটা ঠিক আছে, তাও মানা যায়। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলা, এটা খুব বাজে জিনিস। মানে আপনাকে কেউ যদি আপনার বাড়িতে এসে ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতো, আপনার কীরকম লাগতো? স্বাভাবিক। তো সেই জন্যে এই দুটো জিনিস জাস্ট অ্যাডিশনাল বলে রাখলাম, বাকিটা থাক। জায়গা উপভোগ করুন আমার সঙ্গে সঙ্গে, আমিও হাঁটতে থাকি, আপনারাও ভিডিও দেখতে থাকুন। কেমন লাগছে জানান কমেন্ট করে। চলুন হাঁটা যাক। বিচের সন্ধেটা কিন্তু এক কথায় অপূর্ব। হঠাৎ করে সমুদ্রের পাড় ধরে বিচ ক্যাম্পের অজস্র রঙিন আলো সাঁঝবাতির মতো যখন জ্বলে উঠল, তখন গোটা পরিবেশটাই বদলে গিয়ে একটা মায়ানগরীর মতো লাগছিল। গোটা বিচ ক্যাম্পই তখন যেন নানা রঙে দিওয়ালির মতো সেজে উঠেছে। আর সেই আলোর মাঝে দূরে অন্ধকারে সমুদ্রের গর্জন, আর তার সাথে একটু হালকা ঠান্ডা, আর এক কাপ গরম কফি, আর সন্ধেবেলার একটা দুর্দান্ত লাল কাঁকড়া ঝাল। ওহ, সারা জীবন মনে থাকবে আমার। এখানে এসে একটা জিনিস কিন্তু সত্যি বদল হয়নি, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার টেস্ট, খাবার দাবারের টেস্ট অসাধারণ অসাধারণ। মানে সেটা যদি ভেজ হোক, নন ভেজ হোক, সেটা চিকেন হোক, মাটন হোক, মাছ হোক বা সবজি। এখন আমি খাবারে নিয়েছি শুধুমাত্র চিকেন, রাত্রিবেলা বেশি মানে ভারী খাবার কিছু নিইনি, শুধু চিকেন আর ভাত। কিন্তু সত্যি বলতে চিকেনের গন্ধটা যা পাচ্ছি, যাচ্ছে তাই লেবারের ভালো। দাঁড়ান, যা বলেছিলাম সেই দারুণ টেস্ট। আর ওয়েট করে লাভ নেই, ডিনার করার টাইম হয়ে গেছে। আপনাদেরও দেরি হয়ে যাচ্ছে, আমারও দেরি হয়ে যাচ্ছে। আপনারাও খেয়ে নিন, আমিও খেয়ে নিই চটপট।
সারা সমুদ্রের পাড় জুড়ে এরকম পড়ে রয়েছে অজস্র ঝিনুক, আর এদিকে তাকালে অজস্র লাল কাঁকড়া, আর তার সাথে সাথে এরকম একটা ফাঁকা বিচ। এখন বাজে হচ্ছে 7টা, আর উল্টো দিকে এই যতদূর তাকানো যায় ততদূর সমুদ্র, আর তার সাথে সাথে ওই দিকে দূরে কতগুলো লোক, আর কেউ নেই, গোটা বিচে আর কেউ নেই। সূর্যটা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে মেঘের আড়ালে চলে যাচ্ছে। এইরকম একটা সুন্দর সকালে সত্যি কথা বলতে বিচে মর্নিং ওয়াক করাটা আলাদাই একটা আমেজ। তো আমি বিচে এলে দুটো জিনিস পজিটিভলি করি, একটা হচ্ছে মর্নিং ওয়াক আর একটা ইভিনিং ওয়াক। বিকেলবেলা কালকে হাঁটতে বেরিয়েছিলাম, আজকেও হাঁটতে বেরিয়েছি। এই বিচ ধরে লম্বা 1 কিলোমিটার 2 কিলোমিটারের হাঁটা, আর এই একটা পরিষ্কার পরিশুদ্ধ বাতাসে একটা নিঃশ্বাস নেওয়া, এই সুযোগটা তো কলকাতাতে হয় না। তাই এখানে যখন মন্দারমণিতে আসি, মন্দারমণিতে এলে এই দুটো জিনিস আমি মিস করি না, আর হবেই না কেন। দেখুন এত সুন্দর সকাল কলকাতাতে থোড়ি না পাবো। সকালে সূর্যের এই মিঠে আলো গায়ে মেখে হাঁটতে হাঁটতে প্রতিটা মুহূর্তে মনটাও যেন খুব ভারী হয়ে যাচ্ছিল, কারণ একটু পরেই তো আমার ফিরে যাওয়ার পালা। তবে সত্যি বলতে লাল কাঁকড়া বিচে প্রথমবার একা ঘুরতে এসে সমুদ্রের এই দিগন্ত বিস্তৃত অপূর্ব সীমাহীনতার মাঝে নিজের এই একলা আমিটাকে মিশিয়ে দিয়ে যে আলাদা অনুভূতি আমার হয়েছে, সেটা আমার স্মৃতির চিলেকোঠাতে সারা জীবন তোলা থাকবে। জানি আমি আবার আসবো অন্য কোনো দিন, কারণ এবার পাহাড় ডাকছে, তাই একটা নতুন ডায়েরি লেখবার পালা। এবারের গল্পটা আপাতত বরং এখানেই থাক। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন গল্পে। ভালো থাকবেন।